আদালত থেকে কোনো মামলায় যখন একজন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়, এর পরবর্তীতে ওই মামলায় ওই অভিযুক্ত ব্যক্তির আর কি কি কার্যক্রম করণীয় থাকে বা কি কি কার্যক্রম বাকি থাকে সে ব্যাপারে অনেকে আপনারা জানতে চাচ্ছেন। অনেকের ধারণা একটি মামলা থেকে যখন একজন ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়, এর পরবর্তীতে ওই মামলার সাথে ওই অভিযুক্ত ব্যক্তির আর কোনো সম্পর্ক থাকে না, যেহেতু সে ওই মামলা থেকে জামিনপ্রাপ্ত হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরনের ধারণা সঠিক নয়। আপনি ওই মামলায় শুধুমাত্র জামিনপ্রাপ্ত হয়েছেন, আপনি ওই মামলা থেকে খালাস কিংবা অব্যাহতি কিন্তু পাননি। সুতরাং ওই মামলায় জামিন প্রাপ্তির পরবর্তীতেও আপনাকে কিন্তু বেশ কিছু ধাপে বেশ কিছু কার্যক্রম করতে হবে, এবং সেই কার্যক্রমগুলো যদি আপনি যথাযথভাবে না করেন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এবং আপনাকে জেল হাজতে প্রেরণ করা হতে পারে। সুতরাং আপনি জামিন প্রাপ্তির পর আপনাকে কি কি কার্যক্রম করতে হবে, এর মধ্যে প্রথমটি হচ্ছে, আপনি যখন আদালত থেকে যে কোনো মামলায় ক্রিমিনাল যে কোনো মামলায় জামিনপ্রাপ্ত হবেন, সে মামলায় কিন্তু উক্ত জামিনের কিছু শর্ত থাকে। সে সমস্ত শর্তগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কমন শর্ত আছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে, আপনাকে অবশ্যই যে অভিযোগকারী তাকে এই মামলায় কোনো ধরনের হয়রানি করা যাবে না, সেটি কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। একই সাথে এই মামলায় যারা সাক্ষী আছে তাদেরকে কোনোভাবে হয়রানি, ভয়ভীতি বা অন্য কোনোভাবে প্রলোভন দেখানো যাবে না, সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। এগুলো যদি আপনি কোনো কারণে ভায়োলেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। এর পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রত্যেক ধার্য তারিখে, অর্থাৎ এর পরবর্তীতে মামলায় যে সমস্ত ধার্য তারিখগুলো থাকবে, যে তারিখে আদালতে মামলাটি উত্থাপিত হবে সে তারিখে আপনাকে সশরীরে হাজির হতে হবে। সেক্ষেত্রে আপনি যে তারিখে হাজির হবেন সে তারিখে আপনি হাজিরা জমা দিবেন। আর যদি কোনো কারণে আপনার দেখা যাচ্ছে যে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে আপনি আদালতে ওই তারিখে হাজির হতে পারেননি, সেক্ষেত্রে আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনাকে কিন্তু টাইম পিটিশন বা সময়ের দরখাস্ত আপনাকে দিতে হবে। সুতরাং এটি কিন্তু আপনাকে প্রসিড করতে হবে। কোনো ধার্য তারিখে ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে 2-3টি ধার্য তারিখে যদি আপনি আদালতে উপস্থিত না থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এবং আপনাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হতে পারে। এর পরবর্তীতে আপনার আরো কিছু কাজ আছে, যার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে, যে তদন্ত কর্মকর্তা থাকবে, অর্থাৎ আপনার নর্মালি পিবিআই থাকতে পারে বা পুলিশের কোনো কর্মকর্তা থাকতে পারে বা অন্য কোনো অথরিটি আপনার মামলাটির তদন্ত কর্মকর্তা থাকতে পারে, তার সাথে আপনি যোগাযোগ করতে হবে। এবং আপনি যদি প্রকৃতপক্ষে নির্দোষ হন সেক্ষেত্রে আপনার নির্দোষের সাপেক্ষে সমস্ত কাগজপত্রগুলো সেই তদন্ত কর্মকর্তাকে প্রদর্শনপূর্বক আপনি চেষ্টা করবেন যে চার্জশিট থেকে, অর্থাৎ পুলিশ তদন্ত করে যে প্রতিবেদন দেয় সেখানে আপনার যাতে নাম না আসে সে ব্যাপারে আপনাকে ব্যবস্থা করতে হবে, সে ব্যাপারে আপনাকে উদ্যোগ নিতে হবে। আর দেখা যাচ্ছে যে আপনি যদি মামলাটি, অর্থাৎ যে মামলাটি হয়েছে সে মামলাটি যদি প্রকৃত ঘটনায় মিথ্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পুলিশকে সমস্ত কাগজপত্র প্রদর্শন করে যেন একটি ফাইনাল রিপোর্ট প্রদান করে আদালতে, সে ব্যাপারে কিন্তু আপনাকে নজর দিতে হবে। সুতরাং জামিন পেয়েছেন এই আনন্দে আপনি যদি আত্মহারা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মামলার ক্ষতি হতে পারে। আপনাকে জামিন প্রাপ্তির পর কিন্তু আপনার যে বিজ্ঞ আইনজীবী আছে তার সাথে পরামর্শ করে, যে মামলার তদন্ত কর্মকর্তা আছে তার সাথে সমন্বয় করে কিন্তু আপনাদের মামলাকে আরো প্রসিড করতে হবে, যাতে আপনি ন্যায় বিচার পান সে ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে।